শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ সংগ্রহ থেকে নেওয়া ব্যোমকেশ বক্সীর সত্যানুসন্ধানের অপূর্ব কীর্তির এক অসাধারণ নিদর্শন আজকে আমার পরিবেশনায়। শুরু করছি ব্যোমকেশ বক্সীর চরিত্র চিত্রায়নে একটি ডিটেকটিভ কাহিনী। কাহিনীটির নাম রক্তের দাগ। স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম বসন্ত ঋতু আসিয়াছে। দক্ষিণ হইতে ঝিরঝির বাতাস দিতে আরম্ভ করিয়াছে। কলকাতা শহরের এখানে ওখানে যে দুই চারিটি শহুরে গাছ আছে, তাহাদের অঙ্গেও অরক্তিম নবকিশলয়ের রোমাঞ্চ ফুটিয়াছে। শুনিয়াছি এই সময় মনুষ্য দেহের গ্রন্থিগুলিতেও নতুন করিয়া রস সঞ্চার হয়। ব্যোমকেশ তক্তাপোশের উপর কাত হইয়া শুইয়া কবিতার বই পড়িতেছিল। আমি ভাবিতেছিলাম, ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো। আজকাল বসন্তকালের সমাগম হলেই মনটা কেমন যেন উদাস হইয়া যায়। বয়স বাড়িতেছে। সন্ধ্যার মুখে সত্যবতী আমাদের বসিবার ঘরে প্রবেশ করিল। দেখিলাম সে চুল বাঁধিয়াছে, খোপায় বেলফুলের মালা জড়াইয়াছে, পরনে বাসন্তী রঙের হালকা শাড়ি। অনেকদিন তাহাকে সাজগোজ করিতে দেখি নাই। সে তক্তাপোশের পাশে বসিয়া হাসি হাসি মুখে ব্যোমকেশকে বলিল, কি রাত দিন বই মুখে করে পড়ে আছো? চলো না, কোথাও বেরিয়ে আসি। ব্যোমকেশ সাড়া দিল না। আমি প্রশ্ন করিলাম, কোথায় বেড়াতে যাবে? গড়ের মাঠে? সত্যবতী বলিল, না না, কলকাতার বাইরে, এই ধরো কাশ্মীর কিংবা। ব্যোমকেশ বই মুড়িয়া আস্তে আস্তে উঠিয়া বসিল। থিয়েটারি ভঙ্গিতে ডান হাত প্রসারিত করিয়া বিশুদ্ধ মন্দাক্রান্ত ছন্দে আবৃত্তি করিল। ইচ্ছা সম্মুখ ভ্রমণ গমনে কিন্তু পাথেয় নাস্তি, পায়ে শিকলি মন উড়ু উড়ু, এ কি দৈবের শাস্তি? সবিস্ময়ে প্রশ্ন করিলাম, এটা কোত্থেকে পেলে? হুবহু বলবো কেন? ব্যোমকেশ আবার কাত হইয়া বই খুলিল। হাতে কাজ না থাকিলে লোকের জ্যাঠার গঙ্গা যাত্রা হয়। ব্যোমকেশ বাংলা সাহিত্যের পুরানো কবিদের লইয়া পড়িয়াছিল। ভারতচন্দ্র হইতে আরম্ভ করিয়া সমস্ত কবিকে একে একে শেষ করিতেছিল। ভয় দেখাইয়াছিল অতি আধুনিক কবিদেরও সে ছাড়িবে না। আমি সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিলাম। কোন দিন হয়তো নিজেই কবিতা লিখিতে শুরু করিয়া দিবে। আজকাল ছন্দ ও মিলের বালাই ঘুচিয়া যাওয়ায় কবিতা লেখার আর কোনো অন্তরায় নাই। কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ কবিতা লিখিলে তাহা যে কিরূপ মারাত্মক বস্তু দাঁড়াইবে, ভাবিতেও শরীর কণ্টকিত হয়। এই যে খোকাকে একখানা আবোল তাবোল কিনিয়া দিয়াছিলাম, ব্যোমকেশের কাব্যিক প্রেরণার মূল সেইখানে। তারপরে বইয়ের দোকানের অংশীদার হইয়া গোদের উপর বিস্ফোরা হইয়াছে। সত্যবতী ব্যোমকেশের পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে একটা মোচড় দিয়া উঠিয়া বলিল, ওঠো না, আবার শুলে কেন? ব্যোমকেশ ধর্মর করিয়া উঠিয়া বসিল। কাশ্মীর যেতে কত খরচ জানো? কত? অন্তত 1000 টাকা। অত টাকা কোথায় পাবো? সত্যবতী রাগ করিয়া উঠিয়া দাঁড়াইল। বলিল, জানি না আমি ওসব, যাবে কিনা বলো। বলিলাম, টাকা তো নাই। এই সময়ে বহির্দ্বারে টোকা পড়িল। বেশ একটি উপভোগ্য দাম্পত্য কলহের সূত্রপাত হইতেছিল, বাধা পড়িয়া গেল। সত্যবতী ব্যোমকেশকে কোপ কটাক্ষে আধপোড়া করিয়া দিয়া ভেতরের দিকে চলিয়া গেল। ঘরের আলো জ্বালিয়া দ্বার খুলিলাম। যে লোকটি দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া আছে, তাহাকে দেখিয়া সহসা কিশোর বয়স্ক বলিয়াই মনে হয়। বেশি লম্বা নয়, ছিপছিপে পাতলা গড়ন, গৌরবর্ণ সুশ্রী, মুখে অল্প গভীর রেখা, বেশবাস পরিপাটি।
পায়ে হরিণের চামড়ার জুতা হইতে গায়ে স্বচ্ছ মলমলের পাঞ্জাবি, সবই অনবদ্য। কাকে চান? সত্যান্বেষী ব্যোমকেশ বাবুকে। আসুন। দ্বার ছাড়িয়া দিয়া সরিয়া দাঁড়াইলাম। লোকটি ঘরে প্রবেশ করিয়া উজ্জ্বল বৈদ্যুতিক আলোর সম্মুখে দাঁড়াইলে তাহার চেহারাখানা ভালো করিয়া দেখিয়া নিলাম। যতটা কিশোর মনে করিয়াছিলাম ততটা নয়, বর্ণচোরা আম। চোখের দৃষ্টিতে দুনিয়াদারির ছাপ পড়িয়াছে, চোখের কোলে সূক্ষ্ম কালির আঁচড়, মুখের বাহ্য সৌকুমার্যের অন্তরালে হাড়ে পাক ধরিয়াছে। তবু বয়স বোধহয় 25-এর বেশি নয়। ব্যোমকেশ তক্তাপোশের পাশে বসিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতেছিল। উঠিয়া আসিয়া চেয়ারে বসিল। সামনের চেয়ারের দিকে ইঙ্গিত করিয়া বলিল, বসুন। কি দরকার আমার সঙ্গে? লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল না। চেয়ারে বসিয়া কিছুক্ষণ অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করিয়া শেষে বলিল, আপনাকে দিয়ে আমার কাজ চলবে। ব্যোমকেশ ভ্রু তুলিল। তাই নাকি? তবে কাজটা কি? যুবক পাশের পকেট হইতে একতারা নোট বাহির করিল। ব্যোমকেশের সম্মুখে অবহেলা ভরে সেগুলো ফেলিয়া দিয়া বলিল, আমার যদি মৃত্যু হয়, আপনি আমার মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন। এই কাজ। ব্যোমকেশ কিছুক্ষণ কুঞ্চিত চোখে যুবকের পানে চাহিয়া রইল। তারপর নোটের তারা গুনিয়া দেখিল। নোটগুলি টেবিলের এক পাশে রাখিয়া ব্যোমকেশ অলসভাবে আমার দিকে চোখ তুলিল। তাহার চোখের মধ্যে একটু হাসির ঝিলিক খেলিয়া গেল। তারপর সে যুবকের মুখের উপর গম্ভীর দৃষ্টি স্থাপন করিয়া বলিল, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাজ নেব কিনা তা নির্ভর করবে আপনার উত্তরের উপর। যুবক সোনার সিগারেট কেস খুলিয়া ব্যোমকেশের সম্মুখে ধরিল। ব্যোমকেশ মাথা নাড়িয়া প্রত্যাখ্যান করিল। যুবক তখন নিজে সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বলিল, প্রশ্ন করুন, কিন্তু সব প্রশ্নের উত্তর না দিতেও পারি। ব্যোমকেশ একটু নীরব রহিল। তারপর অলস কণ্ঠে প্রশ্ন করিল, আপনার নাম কি? যুবকের মুখে চোখে চকিতে হাসি খেলিয়া গেল। হাসিটি বেশ চিত্তাকর্ষক। সে বলিল, নামটা এখনো বলা হয়নি। আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? হ্যাঁ। আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমনি সত্যকাম। এই নাম আগে শুনিনি। সত্যকাম ছদ্মনাম নয় তো? না, আসল নাম। আপনি কোথায় থাকেন? ঠিকানাটা কি? কলকাতায় থাকি, 33/34 আমহা স্ট্রিট। কি কাজ করেন? কাজ বিশেষ কিছু করি না। দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন? শুনেছি। ধর্মতলার স্ট্রিটে বড় মণিহারির দোকান। আমি সুচিত্রা এম্পোরিয়ামের অংশীদার। অংশীদার? অন্য অংশীদার কে? সত্যকাম এবার দম লইয়া বলিল, আমার বাবা উষাপতি দাস। ব্যোমকেশ সপ্রশ্ন নেত্রে চাহিয়া রহিল। সত্যকাম তখন ক্ষণিকের জন্য ইতস্তত করিয়া অনিচ্ছাভরে বলিল, আমার মাতামহ সুচিত্রা এম্পোরিয়ামের পত্তন করিয়াছিলেন। পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমাকে দিয়া গেছেন। আমার মা দাদামশাইয়ের একমাত্র সন্তান, আর আমিও আমার মায়ের একমাত্র সন্তান। বুঝেছি। ব্যোমকেশ ক্ষণকাল যেন অন্যমনস্ক হইয়া রহিল। তারপর নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি মদ খান? কিছুমাত্র অপ্রস্তুত না হইয়া সত্যকাম বলিল, খাই। গন্ধ পেলেন বুঝি? আপনার বয়স কত? 21 চলছে। জন্ম তারিখ জানতে চান? 7ই জুলাই 1927। কতদিন মদ খাচ্ছেন? 14 বছর বয়স থেকে মদ ধরেছি। সত্যকাম নিঃশেষিত সিগারেটের প্রান্ত হইতে নতুন সিগারেট ধরাইল। সব সময় মদ খান? যখন ইচ্ছে হয় তখনই খাই।
বলিয়া সে পকেট হইতে 4 আউন্সের একটি ফ্লাস্ক বাহির করিয়া দেখাইল। ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়া বসিয়া রহিল। আমিও নির্বাক ভাবে ওই 21 বছরের ছোকরাকে দেখিতে লাগিলাম। ব্যোমকেশ মুখ তুলিয়া পূর্ববৎ নির্বিকার স্বরে বলিল, আপনার আনুষঙ্গিক দোষও আছে? সত্যকাম মুচকি হাসিল। দোষ কেন বলছেন ব্যোমকেশ বাবু? এমন সর্বজনীন কাজ কি দোষের হতে পারে? আমার গা রি রি করিয়া উঠিল। ব্যোমকেশ কিন্তু নির্বিকার মুখেই বলিল, দার্শনিক আলোচনা থাক, ভদ্র ঘরের মেয়েদের ওপরেও নজর দিয়েছেন? তা দিয়েছি। সত্যকামের কণ্ঠস্বরে বেশ একটু তৃপ্তির আভাস পাওয়া গেল। কত মেয়ের সর্বনাশ করেছেন? হিসেব রাখিনি ব্যোমকেশ বাবু, বলিয়া সত্যকাম নির্লজ্জ হাসিল। ব্যোমকেশ মুখের উপর অরুচিসূচক ভঙ্গি করিল। আপনি বলছেন হঠাৎ আপনার মৃত্যু হতে পারে? কেউ আপনাকে খুন করবে, এই কি আপনার আশঙ্কা? হ্যাঁ। কে খুন করতে পারে? যে মেয়েদের অনিষ্ট করেছেন তাদেরই আত্মীয় স্বজন? কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, সন্দেহ করি, কিন্তু কারোর নাম করব না। প্রাণ বাঁচাবার চেষ্টাও করবেন না? সত্যকাম মুখের একটা বিমর্ষ ভঙ্গি করিয়া উঠিবার উপক্রম করিল। চেষ্টা করে লাভ নেই ব্যোমকেশ বাবু। আচ্ছা, আজ উঠি। আর বোধহয় আপনার কোনো প্রশ্ন নেই। রাত্রিরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্ট যে ব্যবসায় ঘটিত নয়, তাহা তাহার বাঁকা হাসি দেখেই প্রমাণিত হইল। সে দ্বারের কাছে পৌঁছিলে ব্যোমকেশ পিছন হইতে জিজ্ঞাসা করিল, আপনাকে যদি কেউ খুন করে তবে আমি জানব কি করে? সত্যকাম ফিরিয়া দাঁড়াইয়া বলিল, খবরের কাগজে পাবেন। এছাড়া আপনি খোঁজ খবর নিতে পারেন। বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে না। সত্যকাম প্রস্থান করিলে আমি দরজা বন্ধ করিয়া তক্তাপোষে আসিয়া বসিলাম। সত্যবতী হাসি ভরা মুখে পুনঃপ্রবেশ করিল। মনে হইল সে দরজার আড়ালেই ছিল। 1000 টাকার জন্য ভাবছিলে? পেলে তো 1000 টাকা। ব্যোমকেশ বিরস মুখে নোটগুলি সত্যবতীর দিকে বাড়াইয়া দিয়ে বলিল, পিপীলিকা খায় চিনি, চিনি যোগান চিন্তামণি। আর কি, এবার কাশ্মীর যাত্রার উদ্যোগ আয়োজন শুরু করে দাও। আমাকে বলিল, কেমন দেখলে ছোকরাকে? আমি বললাম, এত কম বয়সে এমন দোকান কাটা বেহায়া আগে দেখিনি। ব্যোমকেশ বলিল, আমিও না, কিন্তু আশ্চর্য, নিজের প্রাণ বাঁচাতে চায় না, মরার পর অনুসন্ধান করতে চায়। এরপর 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 কি হয়েছিল? সত্যকামের আশঙ্কা কি সত্যিই হয়েছিল? তিনি কি সত্যি সত্যি খুন হয়ে গেছিলেন? ব্যোমকেশ বক্সী কোন পথে তার অনুসন্ধানকে এগিয়ে নিয়ে গেছিলেন? জানতে হলে আগামী পর্বের গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো বন্ধুরা আমার এই রক্তের দাগ গল্পের প্রথম পর্ব। অনেক অনেক ভালোবাসা তোমাদের আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্প পাঠ শোনার জন্য।